আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027, 28 ও 29, 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আজকে আমরা আলোচনা করব তরঙ্গ ও শব্দ অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা। আমরা শুরুতেই দেখব যে পূর্ণ স্পন্দন এর সংজ্ঞাটি কি। পরীক্ষা অনেক সময় এসে থাকে পূর্ণ স্পন্দন কাকে বলে অথবা কম্পন কাকে বলে। সেক্ষেত্রে আমরা এই সংজ্ঞাটি যেভাবে দিব, আমরা এই সংজ্ঞাটি মুখস্থ করব না, আমরা একটি টেকনিক মনে রাখবো। এই টেকনিকের সাহায্যে এই সংজ্ঞাটি কিন্তু আমরা লিখতে পারবো। ধরলাম একটি কণা, এই কণাটি তার সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে অর্থাৎ উপরের দিকে যাত্রা আরম্ভ করলো। এই যে এটা হচ্ছে দিক, উপরের দিক যাত্রা আরম্ভ করে পুনরায় সে এখানে গিয়ে আবার সে নিচের দিকে আসলো, আসার পরে সে আবার এখানে আসলো, আসার পরে সে আবার এখান থেকে আবার উপরের দিকে গিয়ে আবার সে এই বিন্দুতে বসলো। এই জন্য একই দিক থেকে দেখো একটু খেয়াল করে, এটাও কিন্তু উপরের দিকে গেল, তারপর সে নিচের দিকে আসলো, পরে আবার একই দিকে গিয়ে কিন্তু সে এই বিন্দুতে বসলো। এই জন্য এটাকে আমরা বলবো কি পূর্ণ স্পন্দন বা কম্পন। তাহলে সংখ্যাটি আমরা এইভাবে মনে রাখবো যে তরঙ্গের উপরস্থ কোনো কণা তার সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে যাত্রা আরম্ভ করে পুনরায় একই দিকে সেই বিন্দুতে যদি ফিরে আসে, তাহলে তাকে আমরা বলবো পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন অথবা শুধু কম্পন। তারপর আমরা দেখবো পর্যায়কাল। এই পর্যায়কাল কাকে বলে আমরা যদি দেখি যে পর্যায়কাল কাকে বলে, আমরা এটিও আমরা মুখস্থ করবো না। এই পর্যায়কাল কাকে বলে এটি আমরা একটু বুঝবো, একটি চিত্রের সাহায্যে যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই সংজ্ঞাটি আর মুখস্থ করতে হচ্ছে না। পর্যায়কাল কি? তাহলে এই পর্যায়কালটি বোঝার জন্য আমাদের একটি চিত্র অঙ্কন করতে হবে। ধরে নাও এটি একটি তরঙ্গ। আমরা এই বোঝানোর সুবিধার জন্য আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ না নিয়ে অনুপ্রস্থ তরঙ্গ নিলাম। এটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এই একটি অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের অর্ধ তরঙ্গ, এটি হচ্ছে একটি অর্ধ তরঙ্গ। এই দুটি মিলে কিন্তু একটি পূর্ণ তরঙ্গ হয়েছে। তাহলে আমরা যদি নাম দিই এবি একটি পূর্ণ তরঙ্গ, তাহলে একটি পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে কিন্তু বলা হয় পর্যায়কাল। এই পর্যায়কালকে যেহেতু আমরা টি দ্বারা প্রকাশ করি, আমরা টি সমান কিন্তু একটা জিনিস লিখতে পারি, আমরা টি সমান লিখতে পারি টি বাই এন। দেখো টি সমান টি বাই এন আমরা এটা কেন লিখবো? আমরা যদি দেখি যে এখানে এরকম যদি অনেকগুলো যদি তরঙ্গ থেকে থাকে, তাহলে আমরা বলতে পারি যে টি সময়ে তরঙ্গ সংখ্যা এন। এখানে ছিল একটি তরঙ্গ, এইভাবে এখানে আরেকটি তরঙ্গ রয়েছে, এইভাবে কিন্তু আরো তরঙ্গ থাকতে পারে। তাহলে টি সময় তরঙ্গ সংখ্যা যদি এন হয়ে থাকে, আমরা এটাকে লিখি যে টি সময় তরঙ্গ সংখ্যা এন। এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে আমরা লিখতে পারবো এই এন সংখ্যক তরঙ্গ সৃষ্টি করতে সময় লাগে টি। এই জন্য এটাকে আমরা লিখলাম এন সংখ্যক তরঙ্গ সম্পন্ন করতে সময় লাগে টি। তাহলে একটি অর্থাৎ একটি তরঙ্গ সম্পন্ন করতে সময় লাগে কত? টি বাই এন। এটি কিন্তু হচ্ছে একটি তরঙ্গ সম্পন্ন করতে, এই যে একটি তরঙ্গ সম্পন্ন করতে সময় লাগছে কিন্তু আমাদের টি বাই এন। আর আমরা সংজ্ঞার মধ্যে দেখেছিলাম যে একটি তরঙ্গ সম্পন্ন করতে যে সময় লাগে তাকে কিন্তু পর্যায়কাল বলে। এই জন্য একটি তরঙ্গ সম্পন্ন করতে যেহেতু টি বাই এন সংখ্যক সময় লাগে, এই জন্য আমরা পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করবো, টি সমান টি বাই এন। এটা কিন্তু আমরা লিখতে পারবো। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। এই সংখ্যাটি মুখস্থ করবো না, আমরা একটি চিত্রের মাধ্যমে কিন্তু এই সংখ্যাটি আমরা মনে রাখবো। আমরা দেখি আগের চিত্রটি যদি দেখি, ধরলাম এটি একটি তরঙ্গ, টি সময়ে এন সংখ্যক যদি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে, অর্থাৎ এখানে একটা পূর্ণ তরঙ্গ, এটা মিলে এ বি, এটি একটি পূর্ণ তরঙ্গ, আবার বি সি এটা একটা পূর্ণ তরঙ্গ, যদি এভাবে আবার সি ডি এটি আরেকটি পূর্ণ তরঙ্গ, এভাবে যদি আমাদের এন সংখ্যক পূর্ণ তরঙ্গ যদি সৃষ্টি করে থাকে টি সময়ে, তাহলে কিন্তু আমরা এটাকে খুব সহজে কিন্তু আমরা বলতে পারবো যে আমরা যে পর্যায়কালের সূত্রটি পেয়েছিলাম, পর্যায়কালের সূত্রটি পেয়েছিলাম আমরা টি সমান টি বাই এন। এটা কিন্তু আমরা পর্যায়কালের সূত্রটি পেয়েছিলাম, অর্থাৎ এখানেও টি এখানেও কিন্তু টি। এখন এই কম্পাঙ্কের যে সূত্রটি আমরা পাবো, এই কম্পাঙ্কের সূত্রটি পাবো এই এফ সমান এই এনটা চলে যাবে উপরে এবং টিটা চলে আসবে আমাদের নিচে, অর্থাৎ এর উল্টাটা। এখন এখান থেকে আমরা বুঝতেছি যে টি সময়ে কম্পন সংখ্যা যদি আমাদের এন হয়ে থাকে, টি সময়ে কম্পন সংখ্যা যদি আমাদের এন হয়ে থাকে, তাহলে একক সময়ে কম্পন সংখ্যা হচ্ছে আমাদের এন বাই টি। ধরো এখানে টি সময়ে কম্পন সংখ্যা যদি এন হয়ে থাকে, আমি যদি লিখে দিই, আমরা দেখতে পাচ্ছি যে টি সময়ে বা টি সেকেন্ডে এন সংখ্যক পূর্ণ কম্পন সম্পন্ন করে, তাহলে একক সময়ে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে টি সময় সম্পন্ন করে এন সংখ্যক, তাহলে একক সময় সম্পন্ন করবে এন বাই টি। তাহলে আমরা এই কম্পাঙ্কের সংখ্যাটা বলবো প্রতি সেকেন্ডে কোন তরঙ্গ যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কিন্তু তার কম্পাঙ্ক বলে। একটু খেয়াল করে দেখো, ধরো এখানে আমরা এই সময়ের মান দিয়ে দিলাম যে 2 সেকেন্ড এবং বললাম এটা কম্পাঙ্ক কত। তাহলে আমরা একটু গুনে দেখবো যে এখানে এটি হচ্ছে একটি তরঙ্গ, অর্থাৎ এখান থেকে এবি হচ্ছে একটা তরঙ্গ, তারপর হচ্ছে বিসি হচ্ছে আরেকটা তরঙ্গ,
তারপর হচ্ছে সিটি হচ্ছে আরেকটি তরঙ্গ, এক্ষেত্রে তরঙ্গ সংখ্যা কিন্তু 3টি। তাহলে এক্ষেত্রে এন এর মান কিন্তু হচ্ছে আমাদের 3। তাহলে এন এর মান যদি 3 হয়ে থাকে তাহলে আমরা বলবো যে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তার কম্পাঙ্ক বলে। এই জন্য আমরা এটাকে বলতে পারি যে প্রতি সেকেন্ডে যেহেতু, এই জন্য আমরা এই কম্পাঙ্ক এর সমান আমরা লিখবো n/t। যেহেতু আমরা দেখলাম যে টি সময় যদি n সংখ্যক দেয় তাহলে একক সময় দিবে n/t। তাহলে এক্ষেত্রে n এর মান ছিল 3 আর টি এর মান ছিল আমাদের 2। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেখবো, সেটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। একটু খেয়াল করে দেখো যে তরঙ্গ দৈর্ঘ্যটি আমরা যদি বুঝতে চাই তাহলে একটি তরঙ্গের চিত্র অঙ্কন করতে হবে। এখন আমরা যদি ওই পূর্বের চিত্রটি যদি অঙ্কন করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ থেকে বি বিন্দু পর্যন্ত, এটি হচ্ছে একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। একটি হচ্ছে তরঙ্গ শীর্ষ এবং অন্যটি হচ্ছে তরঙ্গ খাস, দুটি মিলে হচ্ছে একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে অর্ধ কম্পন, অর্থাৎ অর্ধ দোলন বা অর্ধ কম্পন। এটি কিন্তু হচ্ছে আমাদের অর্ধ কম্পন বা অর্ধ দোলন। এটি হচ্ছে অর্ধ তরঙ্গ, এটি কিন্তু হচ্ছে আমাদের কি অর্ধ তরঙ্গ। আমরা যদি দেখি যে পূর্ণ তরঙ্গ একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করতে যে দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বলে, এটাও বলতে পারি। অথবা আমরা বলতে পারি যে পর পর দুটি তরঙ্গ শীর্ষ, এটি হচ্ছে তরঙ্গ শীর্ষ এবং এটিও কিন্তু হচ্ছে তরঙ্গ শীর্ষ, পর পর দুটি তরঙ্গ শীর্ষ এর মধ্যবর্তী দূরত্বকেও তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। অথবা তোমরা এটাকে এভাবে বলতে পারো, এটি হচ্ছে তরঙ্গ খাস, এটি হচ্ছে আমাদের তরঙ্গ খাস এবং এটি হচ্ছে কিন্তু তরঙ্গ খাস। পরপর দুটি তরঙ্গ খাসের মধ্যবর্তী দূরত্বকেও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় এবং এর একক হচ্ছে মিটার। তোমরা এটা কিন্তু বলতে পারো। তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে, সেটি হচ্ছে বিস্তার। এই সংজ্ঞাটি পরীক্ষায় প্রায় এসে থাকে, বিস্তার। আমরা যদি বিস্তারের সংজ্ঞাটি যদি দেখি, এটি মুখস্থ করতে হবে না, এটি একটু বুঝলেই হবে। বিস্তারের সংজ্ঞাটা হচ্ছে তরঙ্গের উপরস্থ কোনো কণা, ধরলাম এটা একটি তরঙ্গ, এর উপরস্থ যে কোনো একটি কণা তার সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, তাহলে সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে হয় উপরের দিকে যাবে, না হয় সে নিচের দিকে যাবে। সেক্ষেত্রে এটি কিন্তু হচ্ছে আমাদের বিস্তার, অর্থাৎ এ হচ্ছে কিন্তু আমাদের বিস্তার। তাহলে এটি কিন্তু উপরে উঠলো এবং এইখান থেকে অন্য একটি কণা কিন্তু নিচে নেমে এসেছে। তাহলে আমরা বলবো তরঙ্গের উপরস্থ কোনো কণা তার সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করবে তাকে কিন্তু বিস্তার করবো। তাহলে এটি হচ্ছে বিস্তার। এটি কিন্তু বিস্তার হবে না, এটি কিন্তু বিস্তার হবে না, কারণ এটি সর্বাধিক দূরত্ব নয়, এটি মূলত হচ্ছে কি বিস্তার। এবং বিস্তার যেহেতু এক প্রকার দূরত্ব এবং এর একক কিন্তু হচ্ছে মিটার। তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর তরঙ্গ সংশ্লিষ্ট আরেকটি খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা দেখবো, সেটি হচ্ছে দশা। তোমরা যদি একটু খেয়াল করো যে দশা কি, তাহলে দশা মানে হচ্ছে মূলত অবস্থা বোঝাচ্ছে। তরঙ্গের উপস্থিত কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থাকে তার দশা বলা হয়। এক্ষেত্রে সম্যক অবস্থা বলতে ওই কণাটির যে কোনো মুহূর্তের গতির দিক, ত্বরণ, মন্দন, সরণ ইত্যাদি নির্দেশ করে। অর্থাৎ তরঙ্গের উপস্থিত কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থাকে বলা হয় ওই কণাটির দশা। অর্থাৎ যে কোনো মুহূর্তে ওই কণাটির সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি কিন্তু তার দশা নির্দেশ করে। আমরা যদি খেয়াল করি যে এটি একটি তরঙ্গ, এই তরঙ্গের যে কোনো একটি কণা, এই যে কোনো একটি কণার যে কোনো সময়ে সে কোথায় ছিল, তার বেগ কত এবং তার দিক কত, তার মন্দন কত বা ত্বরণ কত, এগুলি মূলত হচ্ছে তার দশা। এক কথায় দশা হচ্ছে ওই কণাটির মূলত গতির অবস্থা নির্দেশ করে। তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।